এবং শুধু আপনি নয়, আমার স্বপ্ন একটা পরবর্তী জেনারেশন, এটা হচ্ছে 2020, আমরা যদি সিদ্ধান্ত নেই যে আগামী এই বছরের যেই কটি মাস আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাসে আমরা একটা জেনারেশন, অর্থাৎ আমরা একটা টিচার জেনারেশন তৈরি হয়ে যাব, যে আমরা পুরো বাংলাদেশকে চেঞ্জ করব। তাহলে এই 4 মাসে যদি আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি, পরবর্তীতে আমরা 2021 সালের মধ্যে পুরো 1 বছর যদি আমরা কাজ করি, পুরো বাংলাদেশকে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে পারবো। এবং আমার স্বপ্ন এটাই যে বাংলাদেশে মিনিমাম 8ম শ্রেণী পাস একটা লোকও যেন ইংরেজির জন্য দেশ বিদেশে কোথাও তার কর্মজীবনে আটকে না যায়। এবং এই স্বপ্ন নিয়ে আমি কাজ করেছি, শুধু উচ্চারণ নিয়ে নয়, আমার প্রত্যেকটা বই আমি এই লক্ষ্যে করেছি, যাতে একেবারে বিগিনার্স যারা ইংলিশ অলরেডি বোঝে, অলরেডি শিখেছে, তারা হয়তো নিজেদের মেধা বা নিজেদের যোগ্যতা, নিজেদের সুযোগের কারণে শিখতে পেরেছে, কিন্তু একটা বিশাল জেনারেশন অনেক চেষ্টা করেও ইংলিশ শিখতে পারে না, এবং অনেকেই বিভিন্নভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান আমাদের মতো যারা আছে তাদের কাছে গিয়েও ব্যর্থ হয়েছে বিভিন্ন সিস্টেমের কারণে। তো আমি চেষ্টা করেছি এমন যেন 100% স্টুডেন্ট যেন সফল হয়, এটাই আমার লক্ষ্য ছিল। এবং এই লক্ষ্যে আমি দীর্ঘদিন কাজ করার পর ইনশাল্লাহ আমি বর্তমানে সফল, যে আমার এই পদ্ধতিতে এমনভাবে আমি বইগুলোকে সাজিয়েছি যে স্পিকিংয়ের কোর্সটাতে আপনি 100% শিখতে পারবেন, 100% লোক ইংলিশে কথা বলতে পারবে। আমি একটা যদি আপনাদেরকে বলি যে শুধুমাত্র বোবা ছাড়া বাকি সবাই কথা বলতে পারবে, যারা বাংলা বলতে পারবে মোটামুটি শিক্ষিত। আপনি যদি আবার আমাকে আটকে দেওয়ার জন্য যদি বলেন যে যারা পড়াশোনা করেন, না, আসলে তাদের জন্য তো সম্ভব না। যারা পড়াশোনা মিনিমাম আমি বলেছি 8ম শ্রেণী পর্যন্ত মিনিমাম যারা পড়েছে, বা যারা রিডিং পড়তে পারে অন্তত 5ম শ্রেণী পড়েছে কিন্তু তার বেসটা ভালো আছে, তিনিও শিখতে পারবেন, অর্থাৎ তিনিও ইংলিশ শিখতে পারবেন। এটা একেবারেই সহজ, কিন্তু সময় সাপেক্ষ। আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আমাদের এই চ্যানেল থেকে আজকে প্রথমবারের মতো লাইভে চলে আসলাম। তো আমাদের আগেই ঘোষণা দেওয়া হয়েছে যে আমরা আসলে কথা বলবো ইংলিশ ওয়ার্ডসের প্রনাউন্সিয়েশন নিয়ে। আপনারা স্ক্রিনে আমার পাশেই দেখতে পাচ্ছেন 4টি ভাওয়েল দেয়া আছে, ইংলিশ এই, ই, আই, ও, ইউ, এই 4টি ভাওয়েল দেয়া আছে। এই 4টি ভাওয়েলের উপর ডিপেন্ড করেই আসলে আমরা ইংলিশ উচ্চারণ করে থাকি। যে কোনো ভাষার এই ভাওয়েলগুলি মূলত একটা উচ্চারণের, যে কোনো শব্দের উচ্চারণের মোড় ঘুরিয়ে দেয়। অর্থাৎ আমরা বাংলায় যেমন অ, আ, ই এভাবে স্বরবর্ণ আছে, ঠিক ইংলিশেও তো এই 5টি ভাওয়েল থেকে ভাওয়েলের সহায়তা নিয়ে মূলত আমরা ইংলিশ ওয়ার্ডের উচ্চারণ করে থাকি। তবে আমরা যদি এই পেজটাতে একটু লক্ষ্য করি, দেখুন এই পেজটিতে প্রথমে যেই ভাওয়েলটি দেয়া আছে সেটি হলো এই। এর সাথে যেই শব্দটি দেয়া আছে, যে শব্দগুলো দেয়া আছে, প্রথম শব্দটি হচ্ছে। তো যা বলছিলাম, আসলে যে কোনো ভাষার ধ্বনি শব্দ উচ্চারণ করতে হয় সেই ভাষার ভাওয়েলগুলোকে অনুসরণ করেই। কিন্তু ইংরেজি এমন একটি ভাষা যে এই, ই, আই, ও, ইউ, দেখুন এই 5টি লেটার থেকে আমরা যদি শব্দ উচ্চারণ করতে যাই, আমরা দেখতে পাই যে একই লেটার থেকে সব শব্দে ক্ষেত্রে একই রকমের ধ্বনি আসে না। লক্ষ্য করুন, আমি এই পেজে যে ওয়ার্ডসগুলো দিচ্ছি, এই প্রথম ওয়ার্ডটি হলো ফাদার। এই শব্দে এই লেটার থেকে আমরা যে উচ্চারণ পাচ্ছি সেটা হলো আ, অর্থাৎ ফাদা। একইভাবে রয়্যাল, লক্ষ্য করুন এই ওয়াইয়ের পরে এই লেটারটা আমাদেরকে আ, অর্থাৎ বাংলা আকার বা আ ধ্বনি দিচ্ছে। এরপর যে শব্দটি আছে ফাঁস। তো আমি 3টি শব্দ দেখালাম এই লেটার থেকে। এবার পরের শব্দগুলো দেখুন, এখানে আছে ফ্যান, অ্যাপল, এরপর আছে ক্যাটল। এই শব্দগুলোতে জফলা, অর্থাৎ একই লেটার থেকে একবার পাচ্ছি আ, আরেকবার পেলাম জফলা। এরপর দেখুন আরও কিছু শব্দ, ফল, খোল, ট্রল। আমরা এই শব্দগুলোকে আমরা সাধারণত আমরা বাংলাদেশিরা এই শব্দগুলোর উচ্চারণে আমরা অধ্বনি করে থাকি, কিন্তু সঠিক উচ্চারণ হবে ও, ফল, খোল, ট্রল। এখন সঠিক উচ্চারণ কোথা থেকে আমি আপনাদেরকে অবশ্যই সোর্স দেখাবো, এবং রিয়াল সোর্স আমি একটু দেখে নিচ্ছি। আমার দেখুন আমার এখানে আমি কিছু ডিকশনারি রেখেছি। প্রথম ডিকশনারিটি হলো প্রনাউন্সিয়েশন ডিকশনারিটা হচ্ছে লংম্যানের, একটি হলো ক্যামব্রিজ, এরপর দুটি হলো অক্সফোর্ডের ডিকশনারি। আমি এই অক্সফোর্ডের ডিকশনারি থেকে উচ্চারণের রহস্যটা আপনাদের কাছে দেখাবো। উচ্চারণ হয় সাধারণত আইপিএ থেকে। যাই হোক, আইপিএ কি সে বিষয়ে আমি যখন মূল ক্লাসে চলে যাব তখন আমি দেখাবো। যাই হোক, ডিকশনারিগুলো এখন সাইডে রাখছি। আমি যেখানে ছিলাম সেখানে আবার আসছি। এখন একই লেটার থেকে আমরা এই যে ফল, খোল, ট্রোল, আমরা বলি ফল, কল,
টল। যাই হোক, যাই বলি, কিন্তু ধ্বনি আমরা পাচ্ছি অ অথবা ও। এরপর দেখুন পরের শব্দগুলো আমরা এইগুলোকে বলি অ্যাবল এবং বলি টেবিল, বলি কেবল। আসলে এই শব্দগুলো হচ্ছে এইবল, খেইবল, এইবল, টেবল, খেইবল। যাই হোক, এ তো গেল আমাদের একটা লেটার অর্থাৎ এই। আমরা কি শুধু এই একটি লেটারেই প্রবলেম দেখি নাকি অন্যান্য লেটারগুলোতেও দেখি? দেখুন পরের লেটার হচ্ছে ই। ই থেকে যে আমরা যে উদাহরণগুলো দেখিয়েছি, প্রথমেই ঠিচা অর্থাৎ ই থেকে আ আকার পাচ্ছি, ঠিচা এই এখানে শেষে চা, এখানে আকার পাচ্ছি, এবং সেন্টা এখানে আ পাচ্ছি। এরপর একই ভাওয়েল থেকে পিইএন ফেন এখানে পাচ্ছি একার, ট্রেন, মেন। এরপর একই ভাওয়েল থেকে পরের শব্দগুলো দেখুন, দিজ, THESE, দিজ। এরপর ফেম, খি, এই শব্দগুলোতে পাচ্ছি ইকার অর্থাৎ এই ই থেকে কখনো আ হয়, কখনো এ হয়, কখনো ই হয়। এরপর আসি আই লেটারে। তো আই লেটারে যেটা দেখতে পাচ্ছি, প্রথম যে শব্দগুলো আছে বার্ড, শার্ট, গার্ল। এখন এই বার্ড এই শব্দটাতে আমরা পাচ্ছি আকার অর্থাৎ এই তিনটি শব্দতে আকার পাচ্ছি আই লেটার থেকে অর্থাৎ এই আই ভাওয়েল থেকে, বাংলা আয়ের মতো বা বাংলা আকারের মতো। এরপর আমরা দেখতে পাচ্ছি ফাইল, বাইট, খাইট। তো এই শব্দগুলোতে আমরা পাচ্ছি আই সাউন্ড অর্থাৎ বাংলায় দুটো ধ্বনি আসে, দুটো ভাওয়েল আসে এখানে, আ এবং ই, আই। এরপর আমরা একই লেটার থেকে আরও কিছু শব্দ দেখতে পাচ্ছি খিল, ফিল, মিল অর্থাৎ এই শব্দগুলোতে পাচ্ছি ই অর্থাৎ এই আই লেটার থেকে আমরা বা এই আই ভাওয়েল থেকে তিন রকমের ধ্বনি এখানে দেখতে পাচ্ছি, তিন রকমের উচ্চারণ দেখতে পাচ্ছি। এরপর যে লেটারটি আছে সেটি হচ্ছে ও, আমরা এটাকে ও বলি, বাংলাদেশি লার্নার্সরা ও বলি। তো যাই হোক, ও থেকে আমরা কি পাচ্ছি দেখুন, মানডে, এরপর মাদা, নাও। এই যে শব্দগুলো দেখুন, আমরা এই ও ভাওয়েল থেকে আমরা ধ্বনি পাচ্ছি অর্থাৎ উচ্চারণ, ভাওয়েল যেই উচ্চারণ দিচ্ছে সেখানে বাংলা আকারের মতো উচ্চারণ দিচ্ছে। এরপর শব্দগুলো মোর, আমরা এটাকে মোর বলি যদি শব্দটা মো অ্যাকর্ডিং টু ব্রিটিশ অ্যাকসেন্ট। এরপর এক্সপোর্ট, এরপর আছে রিসোর্ট। তো এই যে পরের তিনটি ধ্বনি পরের তিনটি শব্দতে আমরা পাচ্ছি। তো এই যে শব্দগুলো তিনটি শব্দে আমরা পাচ্ছি ওকার অর্থাৎ বাংলায় ওকার ধ্বনি বা ও ধ্বনি পাচ্ছি। ও থেকে আমরা পরের যে শব্দগুলো দেখতে পাচ্ছি ফট, হট, সং, এই শব্দগুলোতে অ পাচ্ছি, স্বরে অ বা অ ধ্বনি পাচ্ছি। এরপর ও থেকে যখন ও ডাবল ও, দেখুন এই ডাবল ও হলেই যে সবসময় একরকম হবে তাও কিন্তু নয়। আমরা প্রথম যে শব্দটা পাচ্ছি সেটি হচ্ছে ডো অর্থাৎ এই ও থেকে আমরা এখানে ডাবল ও থেকে আমরা ওকার পাচ্ছি। এরপর জি ডাবল ও ডি বা GOOD, গুড, এখানে পাচ্ছি উকার অর্থাৎ রস্য উকার, উ। এরপর পরে যে শব্দটি FLOOD অথবা ডাবল OD, ফ্লাড, এই শব্দটিতে পাচ্ছি আকার। এখন দেখুন এই ধ্বনি হচ্ছে বা ভাওয়েল হচ্ছে ও বা ও, কিন্তু কখনো আকার দিচ্ছে, কখনো ওকার দিচ্ছে, কখনো অ দিচ্ছে, আবার একই রকম ডাবল আসা সত্ত্বেও কখনো ও, উ, আ ইত্যাদি ধ্বনি দিচ্ছে। এরপর আসি ইউর ক্ষেত্রে আমি একটি একটি করে উদাহরণ লিখেছি। যাই হোক, এরকম উদাহরণ ভুরি ভুরি। ইউ থেকে আমরা পাচ্ছি স্টাডি অর্থাৎ আকার পাচ্ছি, স্টুডেন্ট অর্থাৎ উকার পাচ্ছি। শব্দটি যদিও স্টুডেন্ট নয়, অ্যাকর্ডিং টু আমেরিকান ইট ইজ প্রনাউন্সড স্টুডেন্ট অর্থাৎ আমেরিকান প্রনাউন্সিয়েশন হিসেবে এটি উচ্চারিত হয় উ, স্টুডেন্ট। আর অ্যাকর্ডিং টু ব্রিটিশ প্রনাউন্সিয়েশন ইট ইজ প্রনাউন্সড স্টুডেন্ট অর্থাৎ ইউ। যাই হোক, ইউ হোক আর উ হোক, আমরা এখান থেকে ইউ লেটার থেকে পাচ্ছি উ ধ্বনি। এরপর দেখুন বিজনেস, এই ইউ লেটার থেকে আমরা পাচ্ছি বিজনেস, একইভাবে বিজি, আরও এরকম অনেক শব্দ আছে। এরপর পরের শব্দটি হচ্ছে ইউনিটি, একইভাবে ইউনিভার্সিটি ইত্যাদি ক্ষেত্রে আমরা ইউ ধ্বনি পাই এই ইউ ভাওয়েল থেকে। এরপর যেটি পাচ্ছি BURYGUESS, গেস শব্দটি আপনাদের কাছে হয়তো পরিচিত, এটাকে গেস আমরা গেস বলি কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে গেস। আমি ডিকশনারিতে দেখাবো আপনাদের ইনশাআল্লাহ। এরপর এই ইউ থেকে আমরা BURY, এই শব্দটির উচ্চারণ বেরি। আমরা যদি এই স্টাডিকে ফলো করতাম এটা হওয়ার কথা ছিল বাড়ি, বা স্টুডেন্টকে ফলো করলে হওয়ার কথা ছিল বুড়ি, বিজনেসকে ফলো করলে হওয়ার কথা ছিল বিড়ি, বা ইউনিটিকে ফলো করলে হওয়ার কথা ছিল বিউরি। যাই হোক, এরকম হয় না। তা আমরা এখান থেকে যা দেখতে পাচ্ছি মূলত ইংলিশ শব্দের উচ্চারণ ভাওয়েলকে ফলো করে হয় না। অ্যাকচুয়ালি লেটার্স can't say the pronunciation of any English words,
কোনো ইংরেজি শব্দের উচ্চারণ লেটার কখনোই বলতে পারে না। তাহলে আমরা এই উচ্চারণগুলো শিখলাম কিভাবে? এই যে আমরা যে শব্দগুলো ফাদার, রয়্যাল ইত্যাদি, যেই বা টিচার, স্টুডেন্ট, কলেজ, ইউনিভার্সিটি, এই শব্দগুলো আসলে আমরা শিখলাম কিভাবে? আমরা কি বানান দেখে দেখে উচ্চারণগুলো শিখেছি? আসলে তা নয়। আমরা এই শব্দগুলোর উচ্চারণ শিখেছি কয়েকটি ভাবে। প্রথমত আমরা আমাদের টিচার বা বড় ভাই, বাবা মা যিনি আমাদেরকে পড়িয়েছেন তাদের কাছ থেকে যা শিখেছি, যা শুনেছি তাই উচ্চারণ করেছি। দ্বিতীয়ত আমরা ডিকশনারি চেক করেছি। ডিকশনারিতে খুলে দেখেছি যে এই শব্দটির উচ্চারণ কি, অথবা আমরা নোটবুক বা গাইড পড়তে গিয়ে দেখেছি শব্দের পাশে উচ্চারণ লেখা আছে, সেটা ফলো করে আমরা উচ্চারণ শিখেছি। আর আরেকটা যেটা করেছি সেটা হচ্ছে টিচারের কাছ থেকেও শিখে নেই, অথবা ডিকশনারি চেক করেও আমরা উচ্চারণ শিখি নাই। আমরা আমাদের মন মতো একটা উচ্চারণ বানিয়ে নিয়েছি। এই যে মন মতো উচ্চারণ শুধু আমি বা আপনিই বানাননি, এটা প্রজন্ম থেকে প্রজন্ম চলে এসছে। অর্থাৎ আমরা ইংলিশ শিখতেছি দীর্ঘদিন যাবৎ। আমাদের ইংরেজি শেখার বয়স যদি ইতিহাসের দিকে তাকাই, প্রায় 200 বছর হবে ইংরেজরা যখন এই দেশে আমাদের প্রথম আসে। এরপর আস্তে আস্তে আমরা ইংরেজি শেখার দিকে যাই, এই উপমহাদেশের লোকজন। তো সেখান থেকে আমরা ইংরেজি শিখতে শুরু করেছি। তো তখন থেকেই মনে করুন কেউ একজন একটা ভুল ওয়ার্ড উচ্চারণ কারো কাছ থেকে শুনে নেই, কোথাও লেখা দেখলো, অথবা ডিকশনারিও চেক করে নেই, একটা কোথাও শব্দটা দেখেছে, নিজের মতো করে একটা উচ্চারণ বানিয়ে নিয়েছে, সেই উচ্চারণটা সে পড়িয়েছে কাউকে, এভাবে সমাজে প্রচলন ঘটেছে। এভাবে ভুল প্রচলন আমাদের মাঝে, আমাদের এই জেনারেশনের পর জেনারেশন ভুল উচ্চারণে অভ্যস্ত হয়ে গেছে, এবং একই মানে এর মাধ্যমে আমরা মানে একটা নিজস্ব একটা অ্যাকসেন্ট তৈরি করে ফেলেছি, অর্থাৎ ইন্ডিয়ান অ্যাকসেন্ট। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই অঞ্চলের ইংলিশ দেখবেন একরকম উচ্চারণ। প্রত্যেকটা ভাষা, অন্য ভাষা, কোনো ভাষার লোক যখন অন্য একটা ভাষা শিখতে যায়, তাহলে আসলে সেই ভাষার যদি সঠিক উচ্চারণ শিখতে হয়, তাহলে ওই ভাষার সুনির্দিষ্ট যে সোর্স আছে সেখান থেকে শেখা উচিত। তো আমরা যেটা করেছি, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ভুল পদ্ধতি অবলম্বন করে ইংরেজি শব্দের উচ্চারণ শিখেছি। এ কারণে ইংরেজি শব্দগুলো আমাদের একজনের সাথে এক টিচারের সাথে এক টিচারের মিল নেই, অথবা আমাদের সাথে ব্রিটিশ বা আমেরিকান বা নেটিভ স্পিকারদের উচ্চারণের মিল নেই। তো আমি আসলে সঠিক উচ্চারণের সোর্স পেয়েছি, এবং এটার রহস্যটা আমি অনেক আগেই উদ্ঘাটন, অর্থাৎ আমি এটা সন্ধান পেয়েছি। উদ্ঘাটন বলতে আমি এটা সন্ধান পেয়েছি। আমি ইংলিশ ডিকশনারির সাথে পরিচিত হই, ইংলিশ আইপি এর সাথে পরিচিত হয়েছি, এবং ইংলিশ ফোনেটিক্সের সাথে পরিচিত হওয়ার ফলে তো আমি এটা নিয়ে প্র্যাকটিস করেছি এবং শিখেছি। শেখার পর থেকে আমার একটা স্বপ্ন যে এই যে ভুল উচ্চারণ আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের জেনারেশনের মধ্যে, এই ভুল উচ্চারণ থেকে উত্তরণ করব, এবং এটা নিয়ে আমি কাজ করব। অনেক পরিপ্রেক্ষিত ছিল, তো যাই হোক সেগুলো পরে বলবো, আজকে কথা লম্বা করব না। একটা স্বপ্ন যে ইংলিশ, শুদ্ধ উচ্চারণ ইংলিশ যেমন আমি শিখতে পেরেছি, এবং আমি এই বিপ্লবটা সারা বাংলাদেশ ব্যাপী আমাদের জেনারেশনকে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। এখন কিভাবে সেটা, আমি সেই লক্ষ্যেই কাজ করতে চাই, এবং সেই লক্ষ্যে আমি কাজ করে দীর্ঘদিন পরিশ্রমের ফলে আমি অনেকগুলো বই লিখেছি। আজকে দেখাচ্ছি ফোনেটিক্স, ইংলিশ ফোনেটিক অ্যান্ড লিসনিং। এখন ফোনেটিক অ্যান্ড লিসনিংয়ে বইতে আমি যাব। বইতে যাওয়ার আগে আমি যে আপনাদেরকে এই ডিকশনারিগুলো দেখিয়েছিলাম, এই ডিকশনারি থেকে আমি ক্যামব্রিজ ডিকশনারি এখন আমি আপনাদের সফট কপি দেখাবো, অর্থাৎ এই ক্যামব্রিজ ডিকশনারির সিডি থেকে আমি উচ্চারণগুলো দেখাবো যে আসলে রহস্যটা কি। এর মাঝে আরেকটু কথা বলে নেই, সেটা হচ্ছে মাখরাজ আমাদের শিখতে হয়। আরবি ভাষা আমরা যদি দেখি, কেউ যদি বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন শরীফ শিখতে চায়, আমরা মুসলিমরা সাধারণত এই পদ্ধতিকে সমর্থন করি না, কারণ বাংলা লেটার দিয়ে, বাংলা অক্ষর দিয়ে কোরআন শরীফ শুদ্ধভাবে পড়া সম্ভব নয়। এ কারণে আরবি ভাষা লেটার শিখতে হয়, এবং লেটারের পাশাপাশি মাখরাজ শিখতে হয়। মাখরাজ বাংলায় বলি উচ্চারণ আর বা উচ্চারণ স্থল, আর ইংলিশে বলা হয় প্লেস অফ আর্টিকুলেশন। মাখরাজ শিখতে হয়। তো এতগুলো আরবির বিষয়। এখন আমরা ইংরেজি শিখতে গিয়ে আসলে মাখরাজ শিখি না, আমরা লেটার দিয়েই সবকিছু শিখতে চাচ্ছি বা সবকিছু শেষ করতে চাচ্ছি। এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি ক্যামব্রিজ ডিকশনারিতে। লক্ষ্য করেন এখন উচ্চারণের রহস্যটা কি আমি আপনাদের দেখাচ্ছি। স্ক্রিনে দেখুন, ক্যামব্রিজ ডিকশনারি স্ক্রিনে শো করেছে। এবার এই আমি ক্যামব্রিজ ডিকশনারিতে এখানে যে শব্দগুলো লিখেছিলাম, আমি একটা শব্দ ওপেন করি এখানে। ধরুন আমি, আচ্ছা আমি একটি শব্দ লিখি, হ্যাঁ, STUDENT
টি। দেখুন স্টুডেন্ট শব্দটা আমাদের সামনে চলে আসলো। এখন স্টুডেন্ট শব্দটার সামনে দেখুন এখানে দুটো মাইকের মতো দেয়া আছে, এখানে লেখা আছে ইউকে, এখানে লেখা আছে ইউএস। অর্থাৎ আমি যদি এই বাটনটাতে ক্লিক করি, এই আইকনটাতে ক্লিক করলে আপনি ব্রিটিশ অ্যাকসেন্টে এই শব্দটার উচ্চারণ শুনতে পাবেন। এরপর যদি আমি পরের বাটনটাতে এই ইউএস যেই বাটনটা, নীল বাটনটা, এটা ক্লিক করলে আপনি ব্রিটিশ অ্যাকসেন্টে এই উচ্চারণটা, এই শব্দের উচ্চারণটা শুনতে পারবেন। তো উচ্চারণ তো শুনলেন, এখন উচ্চারণ কি সব শব্দই কি হাজার হাজার বা লক্ষ লক্ষ ইংলিশ যে ওয়ার্ডস আছে আমরা কি সবই উচ্চারণ দেখে শিখতে হবে? এটা তো আসলে একরকম খুব কঠিন হবে। তো দেখুন এই যে লেটারের পাশে দেখুন এই উচ্চারণের যে আইকনগুলোর পাশে এলোমেলো করে কিছু লেটার দেয়া আছে। এই লেটারগুলোর দিকে তাকান, এই লেটারগুলো কিছু আপনার পরিচিত, কিছু আপনার অপরিচিত। এভাবে পুরো ডিকশনারি জুড়ে আপনি যেই শব্দেই যাবেন, আমি একটু আরও দেখাচ্ছি, যে কোনো শব্দে আপনি যাবেন পুরো ডিকশনারি জুড়ে আপনি এরকম প্রত্যেকটা শব্দের পাশে এরকম এলোমেলো কিছু লেখা দেখতে পাবেন। এখন আমাদের বাংলায় যখন আমরা একটা ডিকশনারি কিনি, বাংলা একাডেমির ডিকশনারি, ইংলিশ থেকে বাংলা, তো এই ডিকশনারিতে দেখবেন প্রত্যেকটা শব্দের পাশেই একটা উচ্চারণ দেয়া আছে। এখন ইংলিশ ডিকশনারি যে ক্যামব্রিজ, অক্সফোর্ড, লংম্যান, যে ডিকশনারিগুলো আমরা আপনাদের দেখালাম, এই ডিকশনারিগুলো বিশ্বব্যাপী চলে। এখন বিশ্বব্যাপী চললে এই উচ্চারণগুলো, শব্দের উচ্চারণ যেহেতু লেটার থেকে আমরা শিখতে পারি না, কারণ আমরা প্রথমেই দেখিয়েছি যে এক একটা ভাওয়েল অনেক রকম উচ্চারণ দেয়, অর্থাৎ একটি এই লেটার বা আই, ই, ও যে কোনো লেটার বিভিন্ন রকম উচ্চারণ করতে পারে। এখন উচ্চারণ করতে গিয়ে এখন যেহেতু লেটার থেকে ইংলিশ শব্দের উচ্চারণ করা যায় না, এখন কি করতে হয়, ইংলিশ শব্দে প্রত্যেকটা শব্দের পাশে উচ্চারণটা লিখে দিতে হয়। এখন বাংলাদেশের জন্য কি দিয়ে লিখতে হবে, বাংলা অক্ষর দিয়ে, চাইনিজদের জন্য ম্যান্ডারিনের লেটার দিয়ে, আরবিয়ানদের জন্য আরবি ভাষা দিয়ে লিখতে হবে। তাহলে এই ক্যামব্রিজ ডিকশনারি, অক্সফোর্ড ডিকশনারি বা লংম্যান ডিকশনারির কতগুলো ভার্সন দরকার? বাংলাদেশের জন্য একটা ভার্সন, আমেরিকার জন্য, চায়নার জন্য, জার্মানির জন্য, আরাবিয়ানদের জন্য, পাকিস্তানিদের জন্য, ইন্ডিয়ানদের জন্য, বিভিন্ন, ইন্ডিয়াতেই তো অনেকগুলো ভাষা আছে, মানে অনেকগুলো ভাষায় ডিকশনারিগুলো করতে হবে। এখন এটা আসলে খুব কঠিন এবং ইম্পসিবল। ইম্পসিবল কোন অর্থে? কঠিন হচ্ছে অনেকগুলো ভাষা ডিকশনারি করলো না হয় করলো, এখন এটা হচ্ছে কঠিন। আর ইম্পসিবল কোন অর্থে? এখন বাংলা ভাষায় যদি আমরা প্রথমেই বলেছি, যদি আরবি ভাষা শিখতে গিয়ে আমরা বাংলা দিয়ে উচ্চারণ লিখে দেই, 100% আরবিকে শো করা সম্ভব নয়, কারণ আরবি ভাষার এমন কিছু ধ্বনি আছে, এমন কিছু উচ্চারণ আছে যেগুলো বাংলা বর্ণে নেই। একইভাবে ইংরেজি ভাষায়ও এমন কিছু ধ্বনি আছে বা উচ্চারণ আছে বাংলা বর্ণমালায় নেই। এখন সেই ধ্বনিগুলো ইংলিশে লিখে দেওয়া আছে এই যে আইপিএ দিয়ে। দেখুন এই যে লেটার্সগুলো, এগুলো হচ্ছে আইপিএ। কিছু দেখা যাচ্ছে ইংরেজি লেটার্সের মতোই, আর কিছু দেখানো আছে একটু এলোমেলো, কোনোটা লেটারের মতোই কিন্তু উল্টে দেয়া আছে। তো এইভাবে করে যে লেটারগুলো আছে, আসলে আমাদের এই লেটারগুলো শিখতে হবে এই লেটারগুলোর আলোকে। এখানে এটি খুব কঠিন বিষয় নয়, একেবারেই সহজ। আমি যেভাবে আমার বইটিকে সাজিয়েছি, আমি একটু আমার বইটাতে যাই। আসুন ডিকশনারিতে আবার ব্যাক করব, অনেক কাজ আছে ডিকশনারিতে, তো বইটাতে আমি আবার যাচ্ছি। এখন দেখুন এই যে আমার ফোনেটিক্স বই, ইংলিশ ফোনেটিক অ্যান্ড লিসনিং, এই বইতে মাত্র দুটো ক্লাস করলে আপনি এই লেটারগুলো শিখতে পারবেন। এটি হচ্ছে কনসোন্যান্ট, আর এরপর আমি দেখাচ্ছি, ভাওয়েলে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই হচ্ছে ভাওয়েল। এই দুটো ক্লাস করলে আপনি এই লেটারগুলো শিখে যাবেন। আমার এই ক্লাসগুলো সাধারণত 1 ঘন্টা 1.5 ঘন্টা বা আমরা সর্বোচ্চ প্র্যাকটিস সহ 2 ঘন্টা ক্লাস নিয়ে থাকি। এই যে লেটার্সগুলো, এই লেটার্সগুলো শিখতে পারলে আপনি এই সঠিক উচ্চারণ, অর্থাৎ ইংরেজি শব্দের মাখরাজ আপনি ধরতে পারবেন এবং শুদ্ধ উচ্চারণ করতে পারবেন। আচ্ছা, এরপর আমি 3rd নাম্বার ক্লাসে গিয়ে এই লেটারগুলো শেখার পর 3rd নাম্বার ক্লাসে গিয়ে রিডিং, আমরা যেমন বাংলায় স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ শেখার পরে রিডিংয়ে চলে গিয়েছি, ঠিক এখানে ভাওয়েল এবং কনসোন্যান্ট লেটার্সগুলো শেখার পরেই আমরা রিডিংয়ে চলে যেতে পারবো। আমরা ছোটবেলায় শিখেছিলাম বলে অনেক সময় লেগেছিল, আর এখন তো আমরা এখানে যারা আমার সাথে আছেন আশা করি সবাই ম্যাচিউরড এবং আপনারা অনেকগুলো ক্লাস ইতিমধ্যে পার করেছেন। আপনাদের জন্য মাত্র 3 দিনে, 3rd দিন অর্থাৎ প্রথম দিনে কনসোন্যান্ট, 2nd দিনে ভাওয়েল, আর 3rd দিনে রিডিং শিখতে পারবেন, রিডিং পড়তে পারবেন। রিডিং পড়তে পারলে আপনার কি হবে, এই যে ক্যামব্রিজ ডিকশনারি আমি দেখালাম, এই ক্যামব্রিজ ডিকশনারি আপনি পড়তে পারবেন।
এখন এটাও যদি কঠিন হয়ে থাকে আপনাদের কাছে যে হ্যাঁ আমি এই ডিকশনারি খুঁজে খুঁজে ওয়ার্ড ধরে ধরে শিখবো, এটা তো কঠিন। আপনাদের জন্য এই কঠিন কাজটি আমি একেবারেই সহজ করে এনেছি। অর্থাৎ এই ডিকশনারি থেকে আমাদের প্রয়োজনে যে ওয়ার্ডসগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয় এগুলো আমি আলাদা বই করে আমার ভোকাবুলারি বইটি এখানে একটু দেখে নেই। এই হলো আমার ভোকাবুলারি বই। এই ভোকাবুলারি বইতে আমি এই আইপিএ উচ্চারণ দিয়ে আমি এটি সাজিয়েছি, সমস্ত ওয়ার্ডসগুলোকে আইপিএ দিয়ে সাজিয়েছি। এখন সাজানোর পরে এখন পড়ে দেওয়ার পালা, কারণ আপনি প্রত্যেকটাকে পড়ে পড়ে আইপিএ ধরে ধরে আপনার ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে, সেক্ষেত্রে কি করবেন? শুধু এগুলো আমি বইটা সাজিয়ে শেষ করে নিই। এই বইয়ের ওয়ার্ডসগুলোকে আমি রেকর্ড করে দিয়েছি, সম্পূর্ণ ওয়ার্ড রেকর্ড করে দিয়েছি। দুটো ভার্সন, একটা ভার্সন হচ্ছে আমাদের প্রথম সিডিতে দিয়ে দেই, এই বইয়ের সাথে সিডি দিয়ে দেই। আর আরেকটি ভার্সন যেটি আছে সেটি হচ্ছে আমাদের ইউটিউবে আমাদের আপলোড করা আছে। কিছুদিন আগে আমাদের অ্যাপে ছিল, এখন আমরা ইউটিউবে আপলোড করেছি। এবং ইউটিউবের এই যে সিরিয়ালটা, এটা ডে বাই ডে এটা আপডেটেড হতে থাকবে, অর্থাৎ পুরো বইটি এভাবে পাবেন ইনশাল্লাহ। আমি কিছু কাজের ব্যস্ততার কারণে এটি করতে পারিনি, তবে ইনশাল্লাহ এখন যে শুরু করলাম ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব যদি আল্লাহ সব কিছু সহজ করে দেয়। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো এই যে ডিকশনারি থেকে আমরা শব্দের উচ্চারণ শিখবো, এখন সেটা কঠিন। প্রথমত আমাকে আইপিএ শিখতে হবে, আইপিএ শিখে রিডিং পড়া শিখতে হবে। রিডিং পড়ার পরেও কিছু ভুল হবে, ভুল হলে আমি যেই রেকর্ডিং উচ্চারণ করে দিয়েছি এই উচ্চারণ শুনে শুনে আপনি রিপিট করবেন। আমি একটা শব্দকে, এই যে আমি আপনাকে একটু শুনাই, আমি ইতিমধ্যে শুনিয়েছিলাম কিনা মনে নেই, আবার একটু দেখি শোনাচ্ছি। এখানে যে শব্দটি আছে, ধরুন Histology. Histology. ঠিক এভাবেই আমি রেকর্ড করেছি। Histology. এখন আমি যে রেকর্ডটা করেছি এটা কিন্তু একবার নয়, আমি 5 বার করে একজন স্টুডেন্ট যেভাবে পড়তে হয় সেভাবেই রেকর্ড করেছি। আপনারা শুধু আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গিয়ে একবার ক্লিক করে রাখবেন। আপনি হয়তোবা হেডফোন দিয়ে অথবা আপনার লাউড স্পিকারে ঘরে প্লে করে রাখবেন, আর ওয়ার্ডসগুলো একের পর এক শুনতে থাকবেন। শুনতে শুনতে আপনার এগুলো আয়ত্তে চলে আসবে। এতে গেল আমাদের যে সিস্টেম, এক্সিস্টিং সিস্টেম। এখন আমি আসছি আমাদের আপডেটেড আরও একটা ব্যবস্থা নিয়ে আসছি। আমরা আগামী মাসের শুরু থেকে ইনশাআল্লাহ, এই যে সেপ্টেম্বর মাস আসছে সামনে, এই মাসের শুরু থেকে আমরা লাইভ ক্লাস নেব জুমের মাধ্যমে, জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নেব এবং জয়েন করতে পারেন। অর্থাৎ আপনি একটা পড়া আপনাকে দিলাম, আমি পড়লাম, আপনি শুনলেন, আপনি এরপর আপনি আপনার মতো করে পড়লেন। পড়ার পর আপনার পড়াটা কতটুকু শুদ্ধ আছে, কতটুকু ভুল আছে, এটা যাচাই করার জন্য আমি আপনার পড়াটা শুনবো, শুনে আপনাকে কারেকশন করে দেব। কারেকশন করে দিয়ে এভাবে আপনাকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি এর মাধ্যমে আমার যেই স্বপ্ন, যে একটা জেনারেশন, বিশুদ্ধ উচ্চারণের একটা জেনারেশন আমি গড়ে তুলতে চাই, যে জেনারেশন আমাদের পরবর্তী জেনারেশনকে শুদ্ধ উচ্চারণ শেখাবে। অর্থাৎ আমরা যেই শব্দটা বলি টিচার, এই টিচার শব্দটা যে আমরা আমাদের টিচারের কাছ থেকে শিখেছি, এই টিচার যদি আমাদেরকে এই শব্দটা টিচার না বলে টিচার পড়াতেন, বা আমাদের বাবা মা ভাই বোন যিনি আমাদেরকে শিখিয়েছেন, যদি এই শব্দটাকে টিচার না বলে টিচার পড়াতেন, তাহলে আমরা টিচারই শিখতাম এবং টিচার বলতাম। কিন্তু আমাদের সামনে এখন কেউ বলে না বলে আমরা জানা সত্ত্বেও বলতে দ্বিধাবোধ করি। তো যে কথা বলছিলাম, এখন এই যে শব্দটা, একটা শব্দতে শুধু ট থেকে ঠ হলেই যে কারেকশন হয়ে যাবে তা কিন্তু নয়। আমি আপনাকে এখন নতুন একটি শব্দ লিখে দেখাচ্ছি, যে একই শব্দে উচ্চারণ দুই রকম। লিখি আমি PEOPLE। দেখুন এই শব্দটাতে দুটো প আছে, একটি হচ্ছে প্রথমে আরেকটি হলো মাঝখানে। এখন আপনি শব্দটি শুনুন, people, 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 আশা করি শুনতে পাচ্ছেন। প্রথমে যে সাউন্ডটা করছে এটা হচ্ছে ফ বলছে, আর পরের যে পটা আছে সেটাকে বলছে প। অর্থাৎ ফি ফল না, আবার পি পল না, ফি প্ল, ফি প্ল, ফি প্ল। অর্থাৎ প্রথমটা ফ, পরেরটা প। এখন কেন প্রথমটা ফ হয় আর কেন পরেরটি প হয়, এগুলো হচ্ছে কিছু ফাংশনস আছে আমাদের যে ফোনেটিক্সে। আমি 3টি ক্লাসের কথা বললাম, 3 নাম্বার ক্লাসে গিয়ে আমরা রিডিং শিখব। আর এরপরে যে আরও কিছু ক্লাস আছে সেই ক্লাসগুলোতে আমরা ফাংশনসগুলো শিখব। কখন পকে ফ করতে হবে, কখন প করতে হবে, কখন টিকে ঠ করতে হবে, আর কখন টিকে ঠ করতে হবে, কখনো ট কখনো ঠ। ঠিক একইভাবে আমাদের যে সি থেকে আমরা সবসময় ক করি, বা কেই থেকে আমরা যেটাকে কে বলি, সঠিক উচ্চারণ হচ্ছে খেই। তো এই খেই লেটার থেকে আমরা কখনো ক ধ্বনি করি, কখনো খ করি। এখন কেন ক করতে হবে, কেন খ করতে হবে, এগুলো আমি আমাদের যে ক্লাস আছে আমি এখন আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি আমার ফোনেটিক্স বইটিতে। দেখুন এই যে আমরা এখানে
ফোর্থ ক্লাস। এখানে দেখুন আমাদের একটি বিষয় হচ্ছে সিলেবল। সিলেবল সম্বন্ধিত বিস্তারিত আলোচনা এই যে 4 নম্বর ক্লাসে। এরপর আরেকটি ক্লাসে চলে যাচ্ছি। সিলেবলের পাশে কি আছে? সিলেবিক কনসোনেন্ট। এটি একটি ফোনেটিক্সের এগুলো টার্মিনোলজি। ইনশাআল্লাহ এগুলো খুবই সহজ। নতুন শুনছেন বলে হয়তো কারো কাছে দুর্বোধ্য মনে হতে পারে, আসলে একেবারে শর্ট একটি কোর্স। আমি যেভাবে ইফেক্টিভ করে সাজিয়েছি ইনশাআল্লাহ আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি আপনারাও আয়ত্তে নিতে পারবেন। আমাদের এই ক্লাসটির ডিউরেশন মাত্র 18টা ক্লাস লাগবে। 18টা ক্লাসের মধ্যে আপনি আয়ত্তে নিতে পারবেন। এরপর আপনি আরও কিছুদিন প্র্যাকটিস করবেন, হয়তো 1.5 থেকে 1.5 মাসের কোর্সে আপনি 2 মাস 2.5 মাস প্র্যাকটিস করলে হয়ে যাবে, এবং আমাকে শোনাবেন। শুধু আপনি শিখবেনই না, আমাকে শুনিয়ে শুনে আপনি পারফেকশন ধরে নিতে পারবেন, সেটা মানে যাচাই করে নিতে পারবেন। যাই হোক, এরপরে ক্লাসগুলোতে আমি একটু দেখে নিয়েছি কি ক্লাস আছে এখানে। কাইন্ডস অফ সিলেবল। এরপর হচ্ছে এই যে সিলেবল শুধু একটা টপিক নিয়ে আলোচনাই করবো না, টপিকের উপর ব্যাপক প্র্যাকটিস আছে আমাদের এই বইয়ের ভিতরেই। এরপর হচ্ছে অ্যাসপিরেশন। অ্যাসপিরেশনের কথাটা একটু আগে যে বললাম, এই যে ফি টি খে, এই লেটারগুলো কখন প হবে কখন ফ হবে, প বা ফ, ট বা ঠ এবং ক বা খ কখন কি হবে, এই ক্লাসটি করার পর একেবারেই সহজ হয়ে যাবে, অর্থাৎ আপনারা বুঝতে পারবেন। এরপর আসছি, এরপর যে ক্লাসটা এটা দেখুন, এবং প্রচুর প্র্যাকটিস আছে। ষষ্ঠ ক্লাস আছে প্রনাউন্সিং র। আমরা ইন্ডিয়ান অ্যাকসেন্টে যারা ইংলিশ শিখেছি বা আমাদের বাংলাদেশে যারা ইংলিশ শিখেছি, আমরা সব ক্ষেত্রেই আর বা র ধ্বনিটাকে উচ্চারণ করি, কিন্তু আসলে সব জায়গাতে র ধ্বনিটা উচ্চারণ হবে না। কখনো র ধ্বনি উচ্চারণ হবে, আবার কখনো এটি সাইলেন্ট থাকবে ব্রিটিশ অ্যাকসেন্টে। আবার আমেরিকান অ্যাকসেন্টে সবসময় হয়, তবে কখনো বাংলা র শূন্য অর্থাৎ বশূন্য র এর মতো র হয়, আবার কখনো ড শূন্য র এর মতো হয়, অর্থাৎ র অথবা র হয়। যাই হোক, এই র কখন হবে কখন হবে না মাত্র 3টি উৎসের মাধ্যমে আপনি জানতে পারবেন, অর্থাৎ ভাওয়েলের পূর্বে র উচ্চারিত হয় আর কনসোনেন্টের পূর্বে হয় না। আরও কিছু নিয়ম আছে এখানে দেখুন, এই যে 1 2 3টি নিয়ম আছে এখানে। এই 3টি নিয়ম জানতে পারলে আপনি এই ফোনেটিক্স অর্থাৎ এই র কখন উচ্চারণ করতে হবে কখন করতে হবে না, অর্থাৎ আর এর র উচ্চারণ কখন হবে না, সেটি আপনারা জানতে পারবেন। এরপর আছে ক্লাস্টার অ্যান্ড কানেক্টেড স্পিচ। আমরা ইংরেজি লিসনিং করতে গিয়ে, বিদেশিদের কথা শুনতে গিয়ে, অর্থাৎ ব্রিটিশ বিবিসি, সিএনএন, আল জাজিরা অথবা ইংলিশ সং, মুভি, যে কোনো ইংলিশ ডকুমেন্ট দেখার সময় আমরা দেখি কখনো কখনো কিছু শব্দকে একেবারে হাইড করে ফেলে, শোনা যায় না, খুবই আস্তে বলে, আবার কিছু ধ্বনিকে খুব জোরে বলে। এখন এখানে এই ক্লাস্টার অ্যান্ড কানেক্টেড স্পিচ এবং পরে একটি চ্যাপ্টার আছে স্ট্রেস। দেখুন আমি এখানে যে রেখা দেখাচ্ছি, এই রেখাটা ইন্ডিকেট করছে কখনো সাউন্ড লো হবে, অর্থাৎ নিচের দিকে থাকবে ভয়েসটা, আবার কখনো উঠে যাবে। তো এই উঠবে কখন, নামবে কখন, এটা শেখার জন্য হচ্ছে এই স্ট্রেসের ক্লাস। এটিও খুব মজার ক্লাস। এরপর আপনারা স্ট্রেসের ক্লাস, এরপর হচ্ছে স্ট্রেসের প্র্যাকটিস, এরপর হচ্ছে উইক অ্যান্ড স্ট্রং ফর্মস, অর্থাৎ কোন ধ্বনিগুলো, কোন শব্দগুলো ইংরেজি ভাষার কোন শব্দগুলো অর্থাৎ উচ্চারণ থেকে হারিয়ে যায়, শোনা যায় না, খুব ধীরে ধীরে বলে, আস্তে বলে, যেটা শুনতে পাওয়া যায় না, লিসনিং যেটা আমাদের জন্য খুবই প্রবলেম হয়, বুঝতে পারি না, এই বোঝার জন্য উইক অ্যান্ড স্ট্রং ফর্ম একটি ক্লাস আছে। এরপর আছে উইক অ্যান্ড স্ট্রং ফর্ম প্র্যাকটিস। এরপর ইনফ্লেকশন। ইনফ্লেকশন হচ্ছে একটা শব্দ যখন পরিবর্তন হয়, অর্থাৎ বয় থেকে বয়েজ হলো। এখন এই বয় শব্দের উচ্চারণ আমরা জানি, এখন বয়েজ হওয়ার পরে যে এস বা ইএস যুক্ত হলো, এই এস থেকে কি স সাউন্ড হবে না জ সাউন্ড হবে, এটা বলে দেবে ইনফ্লেকশন। একইভাবে শব্দের শেষে আমরা ভার্বকে পাস্ট সিম্পল থেকে পাস্ট পার্টিসিপল করার জন্য কিছু রূপ পরিবর্তন করি, কখনো ইডি যুক্ত করি, কখনো ভার্বের ইরেগুলার ভার্বে, যেমন গো, ওয়েন্ট, গন। এই পরিবর্তিত শব্দটাই উচ্চারণটা কেমন হবে, এই ইনফ্লেকশনের মাধ্যমে আমরা এগুলো জানতে পারবো, অর্থাৎ ইনফ্লেকশন ক্লাসটি করলে এগুলো আমরা বুঝতে পারবো। এরপর চলে আসি অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন হচ্ছে একটা ধ্বনির প্রভাবে আরেকটি ধ্বনি পরিবর্তন হয়ে যায়। তো আমি এখানে বিস্তারিত উদাহরণ দিতে গেলে একটু সময় বেশি লাগবে, আমার টাইমটা একটু দেখে নিচ্ছি, 11:15 বেজে গিয়েছে। পরিবর্তন হয়ে যায় যে একটা ধ্বনির প্রভাবে আরেকটা ধ্বনি পরিবর্তন হয়ে যায়, এই পরিবর্তনটা অ্যাসিমিলেশন ক্লাসের মাধ্যমে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ, এবং খুব সহজে। যেহেতু আমি লাইভ ক্লাস নেব এখন, লাইভ ক্লাসে আপনি আমার মুখের ভঙ্গি দেখতে পাবেন, আসলে কোথায়, যদি আমি ফ এর কথা বলি, আমরা সাধারণত সবাই ফ উচ্চারণ করি 2 ঠোঁট থেকে, ফ ফ, কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে ফ। একইভাবে ভ, দেখুন আমি যদি ফ 2 ঠোঁট থেকে ভ উচ্চারণ করি, তখন ইংলিশ শব্দটা কেমন হচ্ছে, ভেরি গুড। আর যদি আমি উপরের দাঁত নিচে ঠোঁট অর্থাৎ সঠিক মাখরাজ থেকে উচ্চারণ করি, তখন ধ্বনিটা কেমন হচ্ছে, ভেরি গুড। একইভাবে ভার্সিটি, ভিও, ভিশন, ভ্যারাইটি, ভ্যারিয়েশন। তো এই যে শব্দগুলো বললাম, দেখুন উচ্চারণটা সুন্দর শোনাচ্ছে। ঠিক আপনিও এরকম পারফেক্ট উচ্চারণ করতে পারবেন, এবং এটাকে খুব কঠিন মনে করার কিছু নেই, খুবই সহজ। আপনি শুধু আমার ক্লাসে জয়েন করবেন, আর এবং আমি যে সমস্ত দিক নির্দেশনাগুলো দেব সেগুলো
ফলো করলে ইনশাল্লাহ অবশ্যই আপনিও সফল হতে পারবেন। এবং শুধু আপনি নয়, আমার স্বপ্ন একটা পরবর্তী জেনারেশন, এটা হচ্ছে 2020, আমরা যদি সিদ্ধান্ত নেই যে আগামী এই বছরের যেই কটি মাস আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাসে আমরা একটা জেনারেশন, অর্থাৎ আমরা একটা টিচার জেনারেশন তৈরি হয়ে যাব, যে আমরা পুরো বাংলাদেশকে চেঞ্জ করব। তাহলে এই 4 মাসে যদি আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি, পরবর্তীতে আমরা 2021 সালের মধ্যে পুরো 1 বছর যদি আমরা কাজ করি, পুরো বাংলাদেশকে একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে পারবো। এবং আমার স্বপ্ন এটাই যে বাংলাদেশে মিনিমাম 8ম শ্রেণী পাস একটা লোকও যেন ইংরেজির জন্য দেশ বিদেশে কোথাও তার কর্মজীবনে আটকে না যায়। এবং এই স্বপ্ন নিয়ে আমি কাজ করেছি, শুধু উচ্চারণ নিয়ে নয়, আমার প্রত্যেকটা বই আমি এই লক্ষ্যে করেছি, যাতে একেবারে বিগিনার্স যারা ইংলিশ অলরেডি বোঝে, অলরেডি শিখেছে, তারা হয়তো নিজেদের মেধা বা নিজেদের যোগ্যতা, নিজেদের সুযোগের কারণে শিখতে পেরেছে, কিন্তু একটা বিশাল জেনারেশন অনেক চেষ্টা করেও ইংলিশ শিখতে পারে না, এবং অনেকেই বিভিন্নভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান আমাদের মতো যারা আছে তাদের কাছে গিয়েও ব্যর্থ হয়েছে বিভিন্ন সিস্টেমের কারণে। তো আমি চেষ্টা করেছি এমন যেন 100% স্টুডেন্ট যেন সফল হয়, এটাই আমার লক্ষ্য ছিল। এবং এই লক্ষ্যে আমি দীর্ঘদিন কাজ করার পর ইনশাল্লাহ আমি বর্তমানে সফল, যে আমার এই পদ্ধতিতে এমনভাবে আমি বইগুলোকে সাজিয়েছি যে স্পিকিংয়ের কোর্সটাতে আপনি 100% শিখতে পারবেন, 100% লোক ইংলিশে কথা বলতে পারবে। আমি একটা যদি আপনাদেরকে বলি যে শুধুমাত্র বোবা ছাড়া বাকি সবাই কথা বলতে পারবে, যারা বাংলা বলতে পারবে মোটামুটি শিক্ষিত। আপনি যদি আবার আমাকে আটকে দেওয়ার জন্য যদি বলেন যে যারা পড়াশোনা করেন, না, আসলে তাদের জন্য তো সম্ভব না। যারা পড়াশোনা মিনিমাম আমি বলেছি 8ম শ্রেণী পর্যন্ত মিনিমাম যারা পড়েছে, বা যারা রিডিং পড়তে পারে অন্তত 5ম শ্রেণী পড়েছে কিন্তু তার বেসটা ভালো আছে, তিনিও শিখতে পারবেন, অর্থাৎ তিনিও ইংলিশ শিখতে পারবেন। এটা একেবারেই সহজ, কিন্তু সময় সাপেক্ষ। আপনাকে প্র্যাকটিস, শুধু রাস্তায় যেমন গ্যারান্টি দেয়, স্লোগান দেয় কবিরাজের মতো যে আমি এটা খাবেন আর আপনার হয়ে যাবে, তা কিন্তু নয়। আমি আপনাকে গাইডলাইন দেব, এবং এই গাইডলাইন ফলো করলে নির্দিষ্ট, একেবারে খুব যে অনেক বেশি পরিশ্রম করতে হবে তা কিন্তু নয়। আপনাকে আমি নির্দিষ্ট প্রতিদিন আপনি গড়ে 1.5 থেকে 2 ঘন্টা সময় দেবেন, ইনশাআল্লাহ আপনি 4 মাসের মধ্যে ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন। 2 মাসের মধ্যে আমাদের কোর্স শেষ হবে, বাকি 2 মাস হচ্ছে আপনার পুরো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য। যাই হোক, আমি যেখানে ছিলাম সেখানে আবার একটু ফেরত যাই। অ্যাসিমিলেশনের পরে আমার কি ক্লাস আছে দেখে নিচ্ছি। এরপর হচ্ছে ইন্টোনেশন হচ্ছে সুর। দেখুন আপনি এখানে কিছু আমরা ইঙ্গিত করেছি যে এটা ফলিং টিউন, কখনো রাইজিং টিউন, আর কখনো সমান। এই কখন আমাদের কোন কথাটা ঊর্ধ্বমুখী হবে, কোন কথাগুলো অনুরোধের সুরে বা নিম্নগামী হবে, তো এগুলো এই ইন্টোনেশন ক্লাসের মাধ্যমে জানতে পারেন। এর বাইরে আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা সামনে একটা শর্ট ক্লাসের মধ্যে সব দেখে দিয়েছি। এরপর যে আছে ফোনেটিক্স বইতে পার্ট 2 হচ্ছে লিসনিংটা আমার করা নয়, আমি এটা সম্পূর্ণটাই ইন্টারনেট থেকে নিয়েছি। কারণ লিসনিং হচ্ছে নেটিভ স্পিকারদের কথা শুনে শুনে আমাদেরকে বুঝতে হবে যে কি বলছে। তো এই লিসনিং প্র্যাকটিসের জন্য আমি যে রিসোর্স নিয়েছি এটা সম্পূর্ণটা ইন্টারনেট থেকে। এটা আপনারা একটা সিডি পাবেন বইয়ের সাথে, এটা আমাদের চ্যানেলে দেওয়া যাবে না কারণ এটা কপিরাইটে পড়ে যেতে পারি। যাই হোক, এখন আমি আপনাদেরকে ক্লাস শেষ করার পর আমাদের সামনে প্ল্যানটা বলে দিচ্ছি। আমরা সামনে একটি কোর্স শুরু করতে যাচ্ছি, যেটা হবে জুমের মাধ্যমে, জুম ক্লাস। আমাদের বর্তমানে যেই ব্যবস্থা আছে, যেটি ছিল সেটি হচ্ছে সরাসরি আমাদের প্রতিষ্ঠান যে যাত্রাবাড়ি, আমাদের যে প্রতিষ্ঠানে আসা যাওয়া করে সপ্তাহে 3 দিন অথবা কখনো কখনো সপ্তাহে 1 দিনের ব্যাচও ছিল। তো এভাবে করতাম। আপনারা জানেন যে মার্চ থেকে কোভিড-19 প্রভাব, অর্থাৎ যে লকডাউন সিচুয়েশন শুরু হলো বাংলাদেশে, এরপর থেকে আমাদের লাইভ ক্লাস বন্ধ আছে। এরপর আমাদের যেই ব্যবস্থাটি হচ্ছে অ্যাপস প্লাস বুকস অথবা ভিডিও প্লাস বুকস ইংরেজি শেখার ডিজিটাল কোর্স, সেটি এখনও আছে। ভিডিও প্লাস বুকস ইংরেজি শেখার ডিজিটাল কোর্স, এই সিস্টেমের মাধ্যমে আপনারা আমাদের 5টি বই নিয়েছেন অথবা যারা দেখেছেন 5টি বই ছিল, 5টি বইয়ের সমস্ত লেসনগুলো রেকর্ডেড ক্লাস আপনারা ইয়েতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং অ্যাপের সমন্বয়ে। গুগল প্লে স্টোরে যে আমাদের যে মামুন স্ক্যান নামক অ্যাপটি আছে, অ্যাপ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা এই রেকর্ডেড ক্লাস করতে পারছেন। তো রেকর্ডেড ক্লাসের যেই সীমাবদ্ধতা সেটা হচ্ছে আমি একতরফা বলে গেলাম। আমি সেখানে আসলে যারা আমাদের
কোর্স করেছেন আলহামদুলিল্লাহ তাদের বেশিরভাগ বা আমার মনে হয় যে 100% লোকেরই এটা মতামত যে আসলে স্যার আপনি এমনভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন একজন যদি মনোযোগ দিয়ে পুরো লেসনটা শুনে তার আসলে কোনো প্রশ্ন থাকে না যে আমি শুনবো, শোনার পর আমি বুঝবো কি বুঝবো না, এরকম কিছু থাকে না। কারণ আমি ধারাবাহিকভাবে এমনভাবে সাজিয়েছি যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম যে বিষয়গুলো আছে আমি সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি যাতে কেউ আমাকে প্রশ্ন করতে না হয়। অর্থাৎ আমার এখান থেকে যদি ক্লাস নিয়ে বাসায় বসে পড়ে এরকম যদি হাজারো স্টুডেন্ট হয়, এখন 1000 জন যদি প্রবলেমে পড়ে আর 1000 জনে যদি আমাকে ফোন করে জানতে চায় যে স্যার এটা তো আমি বুঝিনি, এটা তো আমি বুঝিনি, তাহলে তো আমি তো আরো বড় প্রবলেমে পড়ে যাবো। এত লোকের সমস্যার সমাধান আমি কিভাবে করব? সেই বিবেচনায় আমি আমার সম্পূর্ণ ক্লাসটিকে, সমস্ত ক্লাসগুলোকে এমনভাবে সাজিয়েছি ধারাবাহিকভাবে ক্লাস করলে এমন কিছুই পাওয়া যায় না যে লেসনটা আমি বুঝতে পারি না। ইনশাআল্লাহ আমি এই পর্যন্ত আমি বলতে পারি 100% স্টুডেন্টই আমাদেরকে এই রেসপন্সটা করেছেন। তবে সেখানে যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে আপনার পড়া আপনি আমারটা শুনে বুঝলেন, আপনি শিখলেন, কথা বলছেন, যা কিছু করছেন আপনি আমাকে শোনাতে পারছেন না। শোনালেও সবাই কজন বা আমি শুনবো, মোবাইলে এভাবে করে করে আসলে সময় হয় না, তো বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এটা সম্ভব হয় না। এখন যেটা করব আমরা জুম ক্লাসে দিনের পড়া দিনে অথবা একদিন যে পড়াটা দেব পড়াটা শেষ করব, পরের দিন ক্লাসের শুরুতে অথবা ক্লাসের শেষে আমরা সবার পড়া শুনবো। সবার বলতে আমি আসলে এই যে একটা ভাত চাপলেই তো পুরো ভাতের মানে পাতিলে যে সবগুলো ভাত হলো কিনা সেটা বোঝা যায়, ঠিক আপনার কাছ থেকে আমি 2 মিনিট পড়া শুনেই বুঝতে পারবো আসলে আপনার দুর্বলতাটা কোথায়। অথবা আপনি যদি ফিল করেন যে আমার ঠিক এই জায়গাটাতে আমার দুর্বলতা আছে, তাহলে আপনি আমাকে শোনাবেন যে এই জায়গাটা আমার ঠিক আছে কিনা, আমি আপনাকে কারেকশন করে দেব। আর যেহেতু আপনি এই যে ফোনেটিক্সের কথা বললাম, এখন আমি আপনাকে যে দেখাচ্ছিলাম এই যে ফ ফ, আমি ঠিক আপনার মুখের ভঙ্গিটাও দেখব যে আপনিও আমাকে শোনাবেন ফ। এখন আপনি ফ বলতে যদি ফ ফ বলেন আমি আপনাকে বারবার ধরে ধরে কারেকশন করে দেব যাতে আপনি শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন। যাই হোক, এভাবে করে আমাদের এই যে সামনে লাইভ ক্লাস আসতেছে, লাইভ ক্লাসগুলো আমরা করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সম্পূর্ণ পরিপূর্ণ আশ্বস্ত করতে পারি, নিশ্চয়তা দিতে পারি যে আপনারা সফল হবেন যদি আপনি শিখতে চান এবং যদি ক্লাসে নিয়মিত করে থাকেন। আর যদি কেউ মিস করে ফেলেন অথবা কেউ ক্লাস করা সত্ত্বেও রিপিট দেখতে চান যাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন, পরবর্তীতে শুধরে নিতে পারেন, সেটার ব্যবস্থাও থাকবে। যাই হোক, আমি এবার আমাদের আগামীকাল আমাদের পেজে এ বিষয়ক একটি স্ট্যাটাস দিয়ে দেব আমি আপনাদেরকে। তো এখন কিছু শিখি আসলে, যেহেতু বললাম উচ্চারণের রহস্য উন্মোচন, এই রহস্য উন্মোচনে আমি আরেকটু দেখাচ্ছি। প্রথম যে পেজটি দেখিয়েছিলাম দেখুন, এই পেজে আমি উপরের দিকে একটি শব্দ রেখেছি। এই শব্দটিকে আমরা কি বলি, উচ্চারণ কি করি? PROCEDURE। এখন আপনারা যারা এই শব্দটার সাথে পরিচিত, আমি আশা করি যে আপনারা সবাই বলছেন যে এই শব্দটাকে আমরা বলি প্রসিডিউর। প্রসিডিউর। এখন আমি আপনাকে ডিকশনারিতে নিয়ে যাচ্ছি, আমি লিখছি, আপনি লক্ষ্য করুন, আমি ডিকশনারি আগে যাই, আশা করি ডিকশনারি ওপেন হয়েছে। এবার আমি শব্দটির উচ্চারণ আপনাদের দেখাচ্ছি। PROCEDURE। এখন আশা করি দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে আমার শব্দটা চলে এসেছে। এখন আপনি যদি এই শব্দটাকে প্রসিডিউর উচ্চারণ করেন এবং উচ্চারণ শিখেন, আর আপনি যদি কোনো নেটিভ স্পিকারের কাছ থেকে এই শব্দটার উচ্চারণ শেখেন, আপনি নিশ্চিত আপনি ভুল করবেন, আপনি ধরতেই পারবেন না কি বলছে। আমি একটু শোনাচ্ছি, শুনুন। Procedure. Procedure. এটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, আর এবার আমেরিকান উচ্চারণ দেখুন, procedure, procedure, এখন সারা জীবন আপনি যে শব্দটাকে প্রসিডিউর পড়লেন, আপনার পরিচিত শব্দ, সারা জীবনের পরিচিত শব্দ, কিন্তু এই শব্দটাই যদি আপনাকে কেউ ওভার ফোনে কোনো নেটিভ স্পিকার বলে, বা আপনি বিবিসি, সিএনএন, আল জাজিরা বা যে কোনো ডকুমেন্টারিতে এই শব্দটা শুনেন, আপনি কি কখনো বুঝতে পারবেন যে শব্দটা কি বলেছে? এখানে হচ্ছে আমাদের প্রবলেম, যে আমরা ইংলিশ লেখা দেখে যতটা বুঝতে পারি, শুনে ততটা বুঝতে পারি না। এর একমাত্র কারণ হচ্ছে, একমাত্র বলাটা ঠিক হবে না, মেজর, সবচাইতে বড় কারণ, আমরা শব্দগুলোর সঠিক উচ্চারণ শিখিনি। আমরা ভুল পদ্ধতিতে ইংরেজি শেখা শুরু করেছি বা এখনো শিখছি, অর্থাৎ আমরা শব্দের সঠিক উচ্চারণ শিখি না বলে আমরা লিসনিং ধরতে পারছি না। এবং আমাদের সকলেরই ইচ্ছা ইংলিশে কথা বলা, প্রথমত ইচ্ছা থাকে যে আমি একটু কথা বলি, এরপর যখন কথা বলা শিখতে পারে, তারপর যদি দেখে কেউ একটু ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলে, তাহলে আপনারও স্বপ্ন জাগবে যে আমি যদি এই অ্যাকসেন্টে শিখতে পারতাম,
এখন আপনি একটা অ্যাকসেন্টে শিখে দীর্ঘদিন প্র্যাকটিস করছেন, এরপর আপনি নতুন একটা অ্যাকসেন্টে গেলে আপনি আসলে কি বলে কষ্ট হয়ে যাবে। আপনি দীর্ঘদিন প্র্যাকটিস করলেন ইন্ডিয়ান অ্যাকসেন্টে, এরপর আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট শিখতে গিয়ে আপনার জন্য একটু প্রবলেম হয়ে যাবে। এই কারণে আপনারা যারা এখন বিগিনিং লেভেলে আছেন, স্টার্টিংয়ে আছেন, আপনাদের জন্য সাথে সাথে বিশুদ্ধ উচ্চারণটা নিয়ে এগিয়ে গেলে আপনি অবশ্যই ভালো করতে পারবেন এবং আপনি খুব সহজেই আয়ত্তে নিতে পারবেন। যাই হোক, আমি আরও কয়েকটা শব্দ দেখি। একটা সহজ শব্দ দেখুন, আমাদের ASIA, এই শব্দটাকে কি বলি আমরা? এই শব্দটাকে আমরা বলি এশিয়া, কিন্তু আপনি একজন এখন যদি আপনি বিবিসিতে এই শব্দটা শুনেন এরকম Asia, Asia, Asia. Asia, Asia. তো আশা করি বুঝতে পেরেছেন আমি যা আপনাদেরকে বোঝাতে চেয়েছি। এখন আমার স্বপ্ন, শুধু আমার স্বপ্ন না, এটা আসলে পুরো বাংলাদেশের স্বপ্ন, প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন, যদি আমি ইংলিশে খুব দক্ষ হতে পারতাম, এবং যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছে তাদেরও স্বপ্ন যদি আমাদের দেশে, আমাদের জেনারেশনে যদি ইংলিশের সমস্যাটা না থাকতো, যদি দেশ বিদেশে আমরা খুব সহজে স্বাচ্ছন্দ্যে ইংলিশে কমিউনিকেট করতে পারতাম, খুব ভালো হতো। এবং এটি সম্ভব। আমি আমার এই দীর্ঘ পরিশ্রম করে যে রিসোর্সগুলো তৈরি করেছি, যে বইগুলো তৈরি করেছি, এই বই দিয়ে একটি পুরো বাংলাদেশকে পরিবর্তন করতে মাত্র 1 বছর লাগবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমি কাজ করছি। মাত্র 1 বছর লাগবে যদি আপনারা আমাকে সহায়তা করেন, আপনারা এটাকে ছড়িয়ে দেন। আপনাকে, কারণ প্রথমত আপনি শিখবেন, আপনি শিখে অন্যকে শেখাবেন, অর্থাৎ আপনার মাধ্যমে একটা জেনারেশন, পরবর্তী প্রজন্মটা মানে ইংলিশে দক্ষতা অর্জন করতে পারবে। সেই স্বপ্ন নিয়ে আমি কাজ করছি। এবং সেটি যে শুধু উচ্চারণ নিয়ে কথা বললাম বলে আজকে তা কিন্তু নয়। আপনি একেবারে ABC লেভেল থেকে শুরু করে কথা বলা, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজের যে 4টি স্কিল আছে, লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই সমস্ত কিছুতে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন। এবং আমি চাই আমার পুরো জেনারেশন এতে দক্ষতা অর্জন করুক, এবং এই লক্ষ্যে কাজ করছি। তো আশা করি আমাদের এই আহ্বানে সাড়া দিবেন, আশা করি, এবং আমাদেরকে সাপোর্ট দিবেন। এবং আপনারা যারা ইতিমধ্যে লাইভটা দেখেছেন তারা আশা করি শেয়ার করে দিবেন, শেয়ার করবেন, এবং আপনি নিজে সিদ্ধান্ত নেবেন ইংরেজি শেখার বিষয়ে। আমি আপনাকে সর্বোচ্চ সহায়তা করব আমার আমার সাধ্যের মধ্যে থেকে। তো এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।